আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা এ প্যাসেজ টু ইন্ডিয়া এই নোভেল থেকে পার্ট সি অর্থাৎ আপনারা যারা 2021-22 সেশনে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চিন পার্ট সি থেকে আজকে আমরা পড়ব। ঠিক আছে? এবং আজকের ক্লাসটা আমি সবার সাথে শেয়ার করছি। তো এই যে আজকে যে এখানে যে গুরুত্বপূর্ণ যে কোশ্চিনগুলো রয়েছে শুধু সেই কোশ্চিনগুলো পড়বো এবং এই পার্ট সি এর জন্য। ঠিক আছে? আমরা এখানে বেশ কয়েকটা কোশ্চেন থাকবে। আশা করি এই যে আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো পড়বো ইনশাআল্লাহ পরীক্ষায় আসার উপযুক্ত যে কোশ্চেন। ওকে, আপনারা সুন্দরভাবে শুনবেন। এবং এর আগে কিন্তু আমি এ প্যাসেজ টু ইন্ডিয়া এই নোভেলের উপরে লেকচার দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আগে দেখে আসেন। টেক্সট অ্যানালাইসিস সামারির যে ভিডিওটা সেটা অবশ্যই আপনারা দেখে আসবেন। তাছাড়া এখানে কিন্তু অনেক কোশ্চেন বুঝতে পারবেন না। ঠিক আছে? আগে কনসেপশন ক্লিয়ার থাকতে হবে আর দেন কোশ্চেনে আসতে হবে। সো এখনো যদি ওই ভিডিও না দেখেন অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, তাহলে চলেন আজকে আমরা এখান থেকে এই প্যাসেজ টু ইন্ডিয়া থেকে বেশ কিছু কোশ্চেন আমরা আজকে পড়ব। ফার্স্ট অফ অল আমরা এই কোশ্চেনটা পড়ব, ডিসকাস দ্য ফস্টার্স ইউজ অফ সিম্বল ইন এ প্যাসেজ টু ইন্ডিয়া। অর্থাৎ এই যে এখানে ইএম ফস্টার এ প্যাসেজ টু ইন্ডিয়া এই উপন্যাসে যে সিম্বলগুলো ব্যবহার করেছিল সেই সিম্বলগুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। ঠিক আছে? কোশ্চেন লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময়ের বিষয়, আমি লাইন বাই লাইন পড়বো না এবং আমি এখানে আপনাদেরকে মূলত যেটা দেখাবো যে কিভাবে একটা কোশ্চেন সুন্দরভাবে আপনারা লিখতে পারবেন এবং কোন কোন পয়েন্টকে ডেভেলপ করলে কোশ্চেনটা আরো সুন্দর চমৎকারভাবে আপনারা প্রেজেন্টেশন করতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে? তো এই কোশ্চেনের জন্য আপনারা সর্বপ্রথমে একটা সুন্দরভাবে ডেসক্রিপশন দিবেন, মানে ইন্ট্রোডাকশন দিবেন। তো ইন্ট্রোডাকশনের মধ্যে কয়েকটা বিষয় তুলে ধরবেন। এখানে যে আপনি যে টেক্সটটা সম্পর্কে লিখছেন বা যে টেক্সট থেকে যে নোভেল, উপন্যাস যেটাই হোক না কেন, শর্ট স্টোরি, ড্রামা, সেখানকার অর্থাৎ সেই সাহিত্যটার পাবলিশ ডেট কত, সেই পাবলিশ ডেটটা অবশ্যই তুলে ধরবেন। এবং আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে রাইটারের লাইফ ডিউরেশনটা অবশ্যই তুলে ধরবেন। এগুলো এক্সট্রা বেনিফিট হিসেবে কিন্তু কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন সুন্দরভাবে একটা এখানে আপনারা ইন্ট্রোডাকশন দিলেন, তারপরে আমরা পয়েন্ট ডেভেলপ করব এই কোশ্চেনটাকে যে ইউজ অফ সিম্বল ইন এ প্যাসেজ টু ইন্ডিয়া। অর্থাৎ এই প্যাসেজ টু ইন্ডিয়া এই নোভেলে কোন কোন সিম্বল ব্যবহার করা হয়েছিল সেই সিম্বলগুলো আমরা একটু দেখব এবং কোন পয়েন্টগুলো আমরা ডেভেলপ করব। ফার্স্ট অফ অল আমরা দেখব চন্দাপুর, দ্য সিম্বল অফ ডিভিশন। অর্থাৎ চন্দাপুর কি? চন্দাপুর হচ্ছে যে ইন্ডিয়ার একটা ফিকশনাল সিটি। এই উপন্যাসে দেখানো হচ্ছে চন্দাপুর নামে একটা শহর। এই শহরটাকে মূলত সিম্বল হিসেবে এখানে উপন্যাসিক দেখিয়েছে। কি সিম্বল হিসেবে দেখিয়েছে? দেখেন যে এটা মূলত সিম্বল অফ ডিভিশনের একটা সিম্বল হিসেবে দেখিয়েছে। এইখানটাতে আমরা দেখব যে ইন্ডিয়া। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি যে যখন অর্থাৎ 1900 কত সালের দিকে, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালের দিকে এই উপন্যাসটা লেখা হয়েছিল। তো সেই সময়টাতে আমরা যদি দেখি যে আলাদা আলাদা কোনো দেশ ছিল না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান আলাদা তিনটা দেশ ছিল না। তিনটা দেশ কিন্তু একটা ছিল। কয়টা ছিল? একটা। আর তার নাম ছিল ভারত উপমহাদেশ। এবং এই ভারত উপমহাদেশকে শাসন করতো কারা? শাসন করতো ইংরেজরা। ঠিক আছে? তো সেই সুবাদে আমাদের এই উপন্যাসের যে একটা ছোট্ট একটা শহর, তার নাম হচ্ছে চন্দাপুর। এই চন্দাপুরটা শাসন করতো ব্রিটিশরা, ইংরেজরা। তো ব্রিটিশরা যখন এই ইন্ডিয়াটাকে শাসন করতো, ইন্ডিয়া শাসন করার সময় এই চন্দাপুরে তারা কি করেছিল? তারা তাদের কলোনি, আমরা দেখেছি যে অনেক কলোনি রয়েছে, ঠিক না? কলোনি হচ্ছে যেখানটাতে এই যে আদার্স অন্য দেশের শাসকরা এসে শাসন করত, তারা তাদের বাসস্থান তৈরি করেছিল। এই চন্দাপুরেও তারা কি করেছিল? ইংরেজরা সব কিছু কিন্তু আলাদাভাবে ক্রিয়েট করেছিল। সব কিছু বলতে তাদের স্কুল কলেজ থেকে শুরু করে তাদের সমাজ ব্যবস্থা, তাদের ক্লাব পার্টি, তাদের ধর্মীয় উপাসনালয় সব কিছু কিন্তু পৃথক করে ফেলছিল। ঠিক আছে? এবং এই পৃথক করা এই চন্দাপুরে যেটা দেখানো হয়েছে যে এখানে নেটিভ ইন্ডিয়ান এবং একজন ইংরেজ, এদের মধ্যে এদের জীবন ব্যবস্থার মধ্যে বৃহৎ পার্থক্য ছিল। তারা একদম সম্পূর্ণই আলাদা ছিল। সো এই চন্দাপুর শহরটাকে যেটা দেখানো হয়েছে যে সব কিছুই কিন্তু তাদের আলাদা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই চন্দ্রপুর গেল। এটা মূলত যে মানে তাদেরকে যে কি করেছে, যে পার্থক্য আলাদা করেছে, সেটা মূলত আমরা এখানে দেখছি। যে এখানে আমরা যদি একটু দেখি যে এই উপন্যাসের মেইন যে চরিত্র ডক্টর আজিজের আরো কিছু বন্ধু, মোহাম্মদ আলী, তারপরে মাহমুদ আলী, হামিদুল্লাহ, এই বন্ধুগুলো তারা মূলত কি করতো, যে ইন্ডিয়ার একটা গ্রামে, একটা একদম ছোট্ট একটা গ্রামে একটা কুটিতে কিন্তু বাস করতো। বা আদার্স অন্যান্য যে ক্যারেক্টার যারা মূলত ইংরেজ, যেমন হচ্ছে যে রনি হেসলপ, তারপরে হচ্ছে যে মিস্টার টার্টন, তারপরে মিসেস টার্টন, মেজর ক্যালেন্ডার, মিস্টার আচ্ছা
মিসেস ক্যালেন্ডার এরা মূলত একদম টপ লেভেলের জায়গায় বাস করতো হিলের পাহাড়ের উপরে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এদের যে দুই সমাজ ব্যবস্থা কখনোই এক হওয়া পসিবল না। সো যার কারণে এই চন্দ্রাপুরকে মূলত যে কি দেখিয়েছে তাদের মধ্যে যে একটা পার্থক্য, ফিজিক্যাল পার্থক্য, ব্রিটিশ রাজ এবং ইন্ডিয়ানদের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্য কিন্তু এখানে দেখিয়েছে, যার কারণে এখানে চন্দ্রাপুরকে সিম্বল হিসেবে কিন্তু উপন্যাসিক দেখিয়েছে। এরপরে আমরা দেখি যে মসজিদকে কি হিসেবে দেখানো হয়েছে, সিম্বল হিসেবে এখানে দেখানো হয়েছে। কি সিম্বল? দ্য সিম্বল অফ ফেইথ অ্যান্ড হারমোনি, অর্থাৎ মসজিদকে সিম্বল অফ ফেইথ এবং হারমোনি, বিশ্বাস এবং হারমোনির হচ্ছে যে একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ ধর্মীয় উপাসনালয়, তাই না? তো এই যে ধর্মীয় উপাসনালয়, এটাকে কিন্তু যে ধর্মেরই ব্যক্তি হোক না কেন, যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবাই কিন্তু এটাকে পবিত্র স্থান হিসেবে দেখে। আমরা দেখি ডক্টর আজিজ কিন্তু ধর্মীয় উপাসনালয়ে গিয়েছে, মসজিদে গিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, এবং সে প্রার্থনা করছে। একটা পর্যায়ে আমরা দেখি যে সেইখানটাতে একটা ব্রিটিশ মহিলা, যার নাম হচ্ছে মিসেস মুর, তো এই মিসেস মুর প্রবেশ করছে। বাট মিসেস মুরের যে মসজিদে প্রবেশের যে অঙ্গভঙ্গি, এটি সম্পূর্ণরূপে একটু ভিন্ন ছিল। সে কি করছে, তার পায়ের জুতাটাকে খুলে সে মসজিদের মধ্যে প্রবেশ করছে। এটা দেখে সে কি হয়, যে ডক্টর আজিজ একটু অবাক হয়ে যায়, এবং তার যে কিউরিসিটি থেকে সে যখন মিসেস মুরকে প্রশ্ন করে যে এটা তো মসজিদ, আপনি এখানে প্রবেশ করেছেন, তো তখন বলে যে এটা একটা তো পবিত্র জায়গা, আমি আমার পায়ের জুতোকে খুলে নিয়েছি। এই যে কোটেশন কিন্তু সুন্দরভাবে তুলে ধরা আছে, যে আপনারা দেখেন যে আজিজ বলছে যে ম্যাডাম দিস ইজ এ মসজিদ। তখন সেই ম্যাডাম আবার উত্তর দিচ্ছে যে আই হ্যাভ টেকেন দেম দ্যাট মাই শুজ, অর্থাৎ আমি আমার জুতোকে কি করেছি, খুলে ফেলেছি। টেকেন, আচ্ছা, গড ইজ হিয়ার, অর্থাৎ ঈশ্বর এখানে রয়েছে। সো এটা একটা পবিত্র জায়গা, এখানে ঈশ্বর রয়েছে, আমি আমার পায়ের জুতোকে খুলে নিয়েছি। এটাতে আজিজ কনভিন্স হয়ে যায়, এবং তারা একটা বিশ্বাস, অর্থাৎ ঈশ্বরের প্রতি তাদের যে একটা অগাধ বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু এখানে প্রকাশ পায়, যার কারণে মসজিদকেও কিন্তু সিম্বল হিসেবে এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা চলে আসি যে পরবর্তী যে সিম্বল, সেটা হচ্ছে মার্বার কেভ, দ্য সিম্বল অফ কেয়াস এন্ড ফেয়ার, অর্থাৎ মার্বার কেভকে কি করা হচ্ছে, সিম্বল অফ কেয়াস এবং ফেয়ার, অর্থাৎ ভয় এবং গ্যাঞ্জামের একটা সিম্বল হিসেবে মার্বার কেভকে দেখানো হয়েছে। মার্বার কেভ এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানটাতে ডক্টর আজিজ মিসেস মুর এবং অ্যাডেলাকে ভ্রমণ করতে নিয়ে গেছিল পিকনিকে, অর্থাৎ সেখানে মিসেস মুর এবং অ্যাডেলা এরা মূলত ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছিল। ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসার একমাত্র কারণ হচ্ছে তারা রিয়েল ইন্ডিয়াকে উপভোগ করবে। কি করবে? রিয়েল ইন্ডিয়াকে উপভোগ করবে। দ্যাট মিনস ইন্ডিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্যকে তারা দেখতে চায়, যার কারণে ডক্টর আজিজ একটা সিদ্ধান্ত নিয়েছিল, এই তারা প্রাকৃতিক যে গুহাটা রয়েছে মার্বার কেভ, এই মার্বার কেভে তাদেরকে নিয়ে যাবে, এবং ইন্ডিয়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু মিসেস মুর এবং অ্যাডেলা কুইস্টকে দেখাবে। যার কারণে তারা কি করেছিল, এই মার্বার কেভ, এই গুহাতে কিন্তু গিয়েছিল। বাট এই গুহা তো অন্য রকমের একটা গুহা। এই গুহা কি সৃষ্টি করেছে? কেয়াস সৃষ্টি করেছে এবং ভয়ের জন্ম দিয়েছে মানুষদের মনে। এখানে আমরা দেখি যে তারা যখন এই গুহার মধ্যে প্রবেশ করার পরে কিন্তু গুহার যে ধ্বনি বা গুহার যে শব্দ, ইকো, এটাতে কিন্তু তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, এবং অ্যাডেলা সে কল্পনা করতে শুরু করে যে ডক্টর আজিজ তাকে ফিজিক্যালি অ্যাটাক করেছে। যার কারণে সে কি করে, সেখান থেকে বের হয়ে এসে ম্যাজিস্ট্রেটের কাছে সে একটা বিচার দেয়, যারা হচ্ছে যে এখানে রয়েছে তাদের কাছে কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে একটা নালিশ করে, যার কারণে ডিস্ট্রিক্ট কালেক্টর ডক্টর আজিজকে সাথে সাথে তাৎক্ষণিক কিন্তু কি করে, গ্রেপ্তার করে। পরবর্তীতে আমরা দেখি যে এই গুহার কারণে তাদের দুইজনের মধ্যে, এখানে মিসেস মুর, অ্যাডেলা কুইস্ট এবং ডক্টর আজিজ, এদের কিন্তু খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই গুহাতে প্রবেশ করার পরে যে অ্যাডেলার যে ইমাজিনেশন, এই ইমাজিনেশন থেকে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে। পুরো ইন্ডিয়া এবং ব্রিটিশ এরা দুইটা দলে ভাগ হয়ে গেছে। ইন্ডিয়ানরা আজিজকে সাপোর্ট করছে, ব্রিটিশরা হচ্ছে যে অ্যাডেলাকে সাপোর্ট করছে, এবং পুরো একটা কি বলবো যে পুরো একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে গেছে। সো এখানে এই যে মার্বার কেভ, এই মার্বার কেভকে মূলত কেওয়াজ বা ফেয়ারের একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে। এরপরে আমরা চলে আসি ট্রায়াল অ্যান্ড কুইক কোর্ট, এবং ট্রায়াল এবং কোর্ট এখানে মূলত সিম্বল অফ দ্য কলোনিয়াল ইনজাস্টিস, অর্থাৎ সাম্রাজ্যবাদের যে একটা অবিচার, এই সাম্রাজ্যবাদের অবিচার হিসেবে কিন্তু এটাকে প্রতীকী করা হয়েছে, এটাকে সিম্বলাইজ করা হয়েছে। আমরা দেখি ডক্টর আজিজকে যখন ট্রায়ালে নিয়ে যাওয়া হয়, কোর্টে নিয়ে যাওয়া হয়, ডক্টর আজিজ কি করে, ডক্টর আজিজের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে অ্যাডেলা, এবং সেই অভিযোগটা হচ্ছে মার্বার কেভে ডক্টর আজিজ অ্যাডেলাকে অ্যাটাক করে ফেলেছিল, ফিজিক্যালি অ্যাটাক করেছিল, যার কারণে এই অভিযোগটা কিন্তু নেওয়া হয়েছে। এবং পুরো ইন্ডিয়ান তারা সবাই একত্রিত হয়েছে, ডক্টর আজিজকে সাপোর্ট করছে, এবং তারা মনে করে ডক্টর আজিজ এমন ভুল কাজ কখনোই করতে পারে না। ঠিক আছে।
তো কোর্টে আমরা যেটা দেখি যে যারা ব্রিটিশ রয়েছে তারা ব্রিটিশরা জোরপূর্বকভাবে কি করছে, ডক্টর আজিজকে দোষারোপ করছে। ডক্টর আজিজ তো ততক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করা উচিত না যতক্ষণ পর্যন্ত সে অপরাধী সাব্যস্ত না হয়, তাই না? বাট আগে অর্থাৎ কথা শুনে, অ্যাডেলার কথা শুনে তাৎক্ষণিকভাবে ডক্টর আজিজকে গ্রেফতার করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই যে একটা ইনজাস্টিস, এবং এই ইনজাস্টিসটা কিন্তু কোর্টে দেখানো হচ্ছে। পরবর্তীতে আমরা দেখি যে অ্যাডেলা কিন্তু সত্য প্রকাশ করে এবং ডক্টর আজিজ কিন্তু সেখান থেকে মুক্তি পায়। সো এখানে ট্রায়াল এবং কোর্ট এটাকে সিম্বল হিসেবে দেখানো হয়েছে। এরপরে আমরা আরেকটা সিম্বল এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে নেচার। একদম উপন্যাসের শেষে আমি আবারও বলছি যে আপনারা যদি এই হচ্ছে যে টেক্সটে, দ্যাট মিনস সামারির ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এখানে অনেক কিছু বুঝতে পারবেন না। তো যার কারণে অবশ্যই টেক্সট অ্যানালাইসিস যে ভিডিওটা রয়েছে, অর্থাৎ এই প্যাসেজ টু ইন্ডিয়ার উপরে যে আমার ভিডিও রয়েছে সেটা অবশ্যই একটু দেখে নেবেন আগে। আচ্ছা, এখানটাতে আমরা দেখবো যে নেচার মানে প্রকৃতি, নেচারটাকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে। নেচারকে সিম্বলাইজ করা হচ্ছে আচ্ছা রেসিস্ট্যান্স অ্যান্ড হোপ, এবং এটা সিম্বলাইজ করা হচ্ছে একদম উপন্যাসের শেষের দিকে। আমরা দেখব ডক্টর আজিজ এবং সাইরিল ফিল্ডিং তারা যখন ঘোড়া চালাচ্ছিল, ঘোড়া চালায় একটা পর্যায়ে পৌঁছেছিল, পৌঁছানোর পর তারা যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আসলে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া পসিবল কিনা, তখন প্রকৃতি কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল। কিভাবে আমি বলি যে ডক্টর আজিজ এটা বলছে যে সাইরিল ফিল্ডিংকে বলছে যে তাদের মধ্যে সম্পর্ক পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে তাদের মধ্যে সম্পর্ক ইম্পসিবল, বাট পার্সোনালি ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে যদি দেখা যায় যে একজন শাসক এবং একজন শোষিত তারা কখনোই ভালো বন্ধুত্ব হতে পারে না। কারণ কি, এখানে শাসক হচ্ছে সাইরিল ফিল্ডিং এবং শোষিতকে ডক্টর আজিজ। তো এখানে শাসক এবং শোষিতের মধ্যে কখনোই ভালো বন্ধুত্ব হতে পারে না। এবং নেচার তখন সেখানে বাধা দিচ্ছে, তাদেরকে পৃথক করতে বাধা দিচ্ছে। নেচার ইভেন সেস সেপারেশন, অর্থাৎ তাদের যে পৃথকীকরণের জন্য বাধা দিচ্ছে। এবং এটা বলছে, এই কোটেশনটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, নো নট ইয়েট, নো নট দেয়ার, অর্থাৎ না কখনোই না, এখনো না, নো নট দেয়ার তখনোই না। দ্যাট মিনস এটার অর্থ হচ্ছে যে তারা কখনোই একত্রিত হতে পারবে না, ভালো বন্ধু হতে পারবে না। তখনও ভালো বন্ধু ছিল না, এখনও ভালো বন্ধু হতে পারবে না। দ্যাট মিনস এখানটাতে এটা দেখা যায় যে ডক্টর আজিজ এটা স্পষ্ট করে যে ব্রিটিশ রাজ যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ানরা হচ্ছে যে টোটালি স্বাধীনতা না পাবে ততক্ষণ পর্যন্ত একজন ব্রিটিশ এবং ইন্ডিয়ার মধ্যে ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পসিবল না। এই হচ্ছে বিষয়। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে চলে আসি। আজকে অনেকগুলো কোশ্চেন আলোচনা করতে হবে, যার কারণে আমি একটু দ্রুত করানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের বই থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, বই থেকে আমি পিডিএফটা কেটে নিয়েছি। আপনারা চাইলে আমাদের বইটা কালেক্ট করতে পারেন, এটা বইয়ের 473 নাম্বার পেজ, ঠিক আছে? এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই প্যাসেজ টু ইন্ডিয়া থেকে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই কোশ্চেনটা হচ্ছে যে কমেন্ট অন দ্য থিম of the conflict of cultures in a passage to India, এবং ক্লাস এন্ড কালচার বলতে পারি আমরাকে। এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, এই প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ বেসিক, আচ্ছা বেসিক্যালি অ্যাবাউট দ্য ক্লাশ অফ দ্য টু কালচার, অর্থাৎ দুটো সংস্কৃতির মধ্যে যে ক্লাস সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ যে ডু ইউ অ্যাগ্রি, যদি অ্যাগ্রি হও তাহলে এটার কারণ তুমি দেখাও। আচ্ছা, এই কোশ্চেনটা আবার আসতে পারে যে প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ নোভেল অফ দ্য ক্লাশ অফ কালচার, অর্থাৎ সংস্কৃতির যে একটা সংঘর্ষ, সেই সংঘর্ষ এটা একটু দেখো, আলোচনা করো। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা এই কোশ্চেনটা স্কিপ করবেন না, সুন্দরভাবে পড়বেন। আমরা এটা করার চেষ্টা করছি। তাহলে ইন্ট্রোডাকশন দিবেন আপনাদের নিজের মতো করে, ইন্ট্রোডাকশনে এই জিনিসগুলো তুলে ধরবেন, অর্থাৎ মানে পাবলিশ ডেট এবং রাইটারের লাইভ ডিউরেশনটা অবশ্যই তুলে ধরবেন। তাহলে চলেন আমরা পয়েন্ট ডিসকাস করি। যেহেতু আমরা কি করব, যেহেতু আমরা পয়েন্টকে ডেভেলপ করার ট্রাই করছি, সুন্দরভাবে আমরা পয়েন্টগুলো আলোচনা করব। অর্থাৎ এই যে এই প্যাসেজ টু ইন্ডিয়া, এটা যে আসলে মানে দ্য ক্লাশ অফ কালচার, যে দুটো সংস্কৃতির মধ্যে যে একটা সংঘর্ষ, সেটা আমরা আসলে প্রমাণ করার চেষ্টা করব এবং এই কোশ্চেনটাতে আমরা সুন্দরভাবে তুলে ধরবো। আচ্ছা, সেটা হচ্ছে যে ডিভিশন ইন চন্দাপুর, ইন্ডিয়ান ভার্সেস ব্রিটিশ, অর্থাৎ চন্দাপুরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে ইন্ডিয়ান এবং একটা হচ্ছে ব্রিটিশ। অর্থাৎ সেখানে দুই ধরনের সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই। এক সমাজ ব্যবস্থা হচ্ছে ইন্ডিয়ান নেটিভদের সমাজ ব্যবস্থা, এবং আরেকটা সমাজ ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ, দ্যাট মিনস ইংরেজদের সমাজ ব্যবস্থা। কিভাবে এখানে দুইটা আলাদা আলাদা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে দেখেন। একদল হচ্ছে শাসক আর একদল হচ্ছে শোষিত। শাসকরা ভালো জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক, শোষিতরা খারাপ জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক না? সেম এমনটাই হয়েছিল চন্দাপুরে। আমরা যদি দেখি যে চন্দাপুরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। দুটো ভাগ বলতে একটা জায়গায়, অর্থাৎ এখানে যারা ব্রিটিশ রয়েছিল, ব্রিটিশরা, ইংরেজরা ভালো ভালো জায়গায় কিন্তু বাস করতো, অর্থাৎ তাদের লাইফস্টাইল সম্পূর্ণই আলাদা ছিল। নেটিভদের মতো এত জঘন্যতম বা এত নিম্নমানের লাইফস্টাইল ছিল না। তাদের লাইফস্টাইলটা অনেকটা ভালো ছিল। তারা তাদের বাচ্চাদের পড়ানোর জন্য সুন্দর সুন্দর বড় বড়
স্কুল কলেজ কিন্তু তারা প্রতিস্থাপন করেছে এবং তাদের যে মানে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটা অর্থাৎ তাদের যে কলোনি, তাদের যে সমাজ কলোনিয়ালিজম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। বাট ইন্ডিয়ানদের কিন্তু তেমনটা ছিল না। এখানে আমরা যদি দেখি যে মেইন যে ক্যারেক্টারগুলো রয়েছে, ডক্টর আজিজ, মোহাম্মদ আলী, তারপরে হচ্ছে যে মাহমুদ আলী বা হামিদুল্লাহ, এই যে এই ক্যারেক্টারগুলো কি করেছে, এই ক্যারেক্টারগুলো কিন্তু আসলে তারা ইন্ডিয়ার একদম একটা নিচু পরিবেশে কিন্তু বাস করে। বাট এরা এই যে মানে ব্রিটিশদের যারা হচ্ছে যে প্রধান ক্যারেক্টার হচ্ছে, তারা পাহাড়ের উপরে ভালো মানে রাজকীয় পরিবেশে কিন্তু বাস করে। তো যার কারণে আমরা দেখছি যে এইখানটাতে দুইটা কালচার, দুইটা সংস্কৃতির মধ্যে কিন্তু সংঘর্ষ হচ্ছে। কারণ দুইটা সংস্কৃতি, এখানে ব্রিটিশরা হচ্ছে যে মানে ইন্ডিয়ানদেরকে কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে ব্রিটিশদের যে কৃষ্টি কালচার, ব্রিটিশদের যে সংস্কৃতি বা ব্রিটিশদের হচ্ছে যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার মধ্যে ইন্ডিয়ানদের কোনো অ্যাক্সেস কিন্তু ছিল না, ইন্ডিয়ানরা কিন্তু প্রবেশ করতে পারতো না। ব্রিটিশদের যে ক্লাব রয়েছে, সে ক্লাবে কিন্তু ইন্ডিয়ানরা প্রবেশ করতে পারতো না। তাহলে দেখেন যে এখানে কতটুকু পার্থক্য, কতটুকু বৈষম্য কিন্তু বিরাজ করছে। পরবর্তীটা পয়েন্টে আমরা চলে আসি, আশা করি ওই পয়েন্ট বুঝতে পেরেছেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে দ্য ব্রিজ পার্টি অ্যান্ড দ্য ট্রায়াল। অর্থাৎ আমরা এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা সুন্দরভাবে কিন্তু ইন্ডিয়ান ভার্সেস ব্রিটিশদের যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু বুঝতে পারবো। এখানে দেখেন আমরা ফার্স্ট অফ অল যদি দেখি যে যখন মিসেস মুর এবং অ্যাডেলা কুইস যখন ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসলো, ইন্ডিয়াতে আসার পরে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার পিপুলদের সাথে কিন্তু মিশতে পারছিল না। তা ব্রিটিশরা তাদেরকে কি করছিল, ব্রিটিশরা তাদের শুধুমাত্র তাদের ক্লাব থেকে শুরু করে অর্থাৎ তাদের যে কলোনি, সেই কলোনির মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। বাট এখানে আমরা দেখি যে অ্যাডেলা এবং মিসেস মুর তারা মূলত রিয়েল ইন্ডিয়াকে উপভোগ করতে চায়, ইন্ডিয়ার মানুষদের সাথে মিশতে চায়, ইন্ডিয়ানদের সাথে মিশতে চায়। যার কারণে তারা কিন্তু যে কালেক্টর রয়েছে, কালেক্টরকে রিকোয়েস্ট করে এবং কালেক্টর সাহেব মিস্টার টাটন, যে ডিস্ট্রিক্ট কালেক্টর, এই ডিস্ট্রিক্ট কালেক্টর একটা পার্টি অ্যারেঞ্জ করে, যার নাম দেওয়া হয় দ্য ব্রিজ পার্টি। তো এই ব্রিজ পার্টি সেতু বন্ধনের একটা পার্টি। সেতু বন্ধনটা কাদের মধ্যে? ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক গড়ার একটা পার্টি। তো এই পার্টিতে আমরা যেটা দেখি যে এই পার্টিতে কি করা হয়, এখানে হচ্ছে যে ইন্ডিয়ানদেরকে ইনভাইট করা হয়। এর আগ পর্যন্ত কোনো পার্টিতে কিন্তু ইন্ডিয়ানদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি, ইন্ডিয়ানরা কিন্তু প্রবেশ করতে পারেনি। এই প্রথম তারা কি করেছে, ইন্ডিয়ানদেরকে ইনভাইট করেছে একটা পার্টিতে, এবং এই পার্টিতে ইন্ডিয়ানরা ডক্টর আজিজ আসে, হামিদুল্লাহ আসে, মাহমুদ আলী আসে, নওয়াব বাহাদুর, এই পার্টিতে কিন্তু তারা সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। তো তাদের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ করার পরে আমরা দেখি যে এখানে কিন্তু বৈষম্য বিরাজ করছে। কি বৈষম্য? তাদেরকে আলাদাভাবে বসতে দেওয়া হয়েছে, আলাদা জগ, আলাদা কাপে কিন্তু তাদেরকে ড্রিঙ্ক করতে দেওয়া হয়েছে, সম্পূর্ণ আলাদা, টোটালি কিন্তু তাদের থেকে আলাদা। একটা পর্যায়ে আমরা দেখি যে তাদের যে আচার আচরণ, ইন্ডিয়ানদের সাথে তাদের যে আচার আচরণ, এই আচার আচরণটা সহনীয় পর্যায়ে ছিল না, বৈষম্যমূলক পর্যায়ে ছিল। এবং এখানে আমরা দেখি যে অ্যাডেলা ইন্ডিয়ানদের সাথে কথা বলার কিন্তু অনেক ট্রাই করে, বাট পসিবল হয় না। এখানে রনি হেসলপ ইন্ডিয়ানদেরকে কিন্তু অনেক পরিমাণে অপমান করে, অপদস্থ করে এবং তাদেরকে হীন করে। এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা যেটা দেখি যে রনি হেসলপ তাদেরকে বিদ্রুপ করে যেটা কথা বলে, দ্য এডুকেটেড ইন্ডিয়ানস দো উইল বি নো গুড টু আস ইফ দেয়ার রোজ দেয়ার ডু নট ম্যাটার, অর্থাৎ দে ডোন্ট ম্যাটার। এখানে আমরা দেখি যে শিক্ষিত ইন্ডিয়ানরাও কোনোই কাজে আসবে না, আমাদের কোনোই কাজে আসবে না যখন কোনো আমরা একটা বিপদে পড়বো। অর্থাৎ এখানে একজন ম্যাজিস্ট্রেট, রনি হেসলপ, সে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে, কি বলছে যে এখানে যারা শিক্ষিত ইন্ডিয়ান রয়েছে, এই শিক্ষিত ইন্ডিয়ানরাও আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদের কাজে আসবে না। সো যার কারণে দে ডোন্ট ম্যাটার, তারা কোনো আমাদের কাছে কোনো বিষয় না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এখানটাতে দেখলাম যে এই যে পার্টি, এই পার্টিতে কিন্তু ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে একটা বৈষম্য চলে আসলো। ঠিক আছে, দুইটা সংস্কৃতি যে আলাদা, সেখানে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পেলাম। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে মার্বার কেভ, দ্য সিম্বল অফ মিস আন্ডারস্ট্যান্ডিং। দ্যাট মিনস এই যে মার্বার কেভ ভুল বুঝাবুঝির একটা জায়গা। এখানে মার্বার কেভকে মিস আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই বলা হচ্ছে, সেখানে ঢোকার পরে অর্থাৎ সেই গুহাতে প্রবেশ করার পরে অ্যাডেলা কি করেছে, অ্যাডেলা কিন্তু সে ইমাজিনেশন করতে শুরু করেছে, গুহার মধ্যে যে ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, প্রতিধ্বনির কারণে সে কল্পনা করতে শুরু করেছে ডক্টর আজিজ তাকে কিন্তু অ্যাটাক করে বসেছে। এই কল্পনা কিন্তু সে মনের ভুলে কিন্তু সে করে ফেলে। দ্যাট মিনস এখান থেকে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্ম হয়েছে, এবং এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে অনেক কিন্তু প্রবলেমের সৃষ্টি হয়েছে, অনেক কেয়াজের সৃষ্টি হয়েছে, অনেক ভয়ের সৃষ্টি হয়েছে। আর ডক্টর আজিজের বিরুদ্ধে যখন এই অ্যাকিউজিশনটা করে, এই অভিযোগটা করে, তখন এখান থেকে ডক্টর আজিজকে কিন্তু তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। ডক্টর আজিজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং একটা ট্রায়ালের ব্যবস্থা করে, একটা বিচারের ব্যবস্থা করে। এবং এখানটাতে শুধু ডক্টর আজিজকে গ্রেপ্তার করা হলো না, যেন মনে হচ্ছে পুরো ইন্ডিয়ানদেরকে গ্রেপ্তার করে বন্দি করে ফেলা হয়েছে এবং ইন্ডিয়ানদেরকে অপমান মানে
তুচ্ছিল্য করছে, তুচ্ছিল্য করছে এবং তাদেরকে কিন্তু অপমান অপদস্থ করতে করতে তাদের কিন্তু মানে শেষ করে ফেলছে। এখানটাতে আমরা দেখি যে এই যে মার্বার কেভ, এই মার্বার কেভের কারণে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো এবং তারা এখানে আমরা দেখছি যে দুইটা সংস্কৃতির মধ্যে, দুইটা জাতির মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এই উপন্যাসে আরো 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 কনফ্লিক্ট রয়েছে, দুইটা ধর্মের মধ্যে কনফ্লিক্ট রয়েছে, হিন্দু অ্যান্ড মুসলিম কনফ্লিক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে ইয়ান ফস্টার যেটা দেখিয়েছে যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে, ইন্ডিয়ানদের মধ্যে হিন্দু মুসলিম রয়েছে, এই হিন্দু এবং মুসলিমদের মধ্যে বৈষম্য ছিল, দুইটা ধর্মের মধ্যে বৈষম্য ছিল। এখানে আমরা দেখি ডক্টর আজিজ, সে মুসলিম, সে মূলত মুসলিমদের সাথেই থাকতে বেশি কমফোর্ট ফিল করে, সে হিন্দুদেরকে খুব একটা বেশি পছন্দ করে না, হিন্দুদের যে কৃষ্টি কালচার সেটা কিন্তু সে খুবই পছন্দ করে না। অপরদিকে আমরা দেখি যে হিন্দু যে রয়েছে সে কিন্তু মুসলিমদেরকে সেভাবে কি করতে পারে না। এখানে প্রফেসর গডবলের কথা বলা হচ্ছে। প্রফেসর গডবল সে মূলত হিন্দু এবং হিন্দুতে থাকার কারণে সে কিন্তু আজিজের কাছ থেকে সবসময় একটু একটু বৈষম্যর শিকার হয়। ঠিক আছে। তো এই যে দুইটা হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে একটা বৈষম্য এখানে আমরা দেখতে পাবো। এবং মাওতে, অর্থাৎ মাওতে যখন একটা হিন্দুদের যে সেলিব্রেশন হয় কৃষ্ণ ফেস্টিভ্যাল, কৃষ্ণর যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল কিন্তু সেখানে যে উপস্থিত হয়, এখানে আমরা দেখি যে এই ফেস্টিভ্যালে প্রফেসর গডবেল জয়েন করে এবং সেখানে হচ্ছে যে আজিজ ততটা কি করে না, একজন মুসলিম হিসেবে কিন্তু ততটা শান্তি উপভোগ করে না। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সো এক কথা আমরা বলতে পারি যে এখানটাতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখব আরেকটা বিষয় দেখব, ক্লাবস। আচ্ছা, ক্লাবস অফ ফ্রেন্ডশিপ, অর্থাৎ যে বন্ধুত্ব, এই বন্ধুত্বর যে ক্লাবস হলো সেটা কিভাবে আমরা এখানে দেখি যে একজন ইন্ডিয়ান এবং একজন ইংরেজ, তাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব ছিল। ঠিক আছে। এবং এই যে মিসেস মুর এবং অ্যাডেলা, মানে মিসেস মুর এবং ডক্টর আজিজ, এই মিসেস মুর এবং ডক্টর আজিজের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে। এবং এই ভালো সম্পর্ক, তারা আলাদা ধর্মের হওয়ার সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। ঠিক আছে। এবং এই ভালো সম্পর্ক হওয়ার পরবর্তীতে আমরা যেটা দেখি যে এখানে মিসেস মুর যেটা করে, মিসেস মুর মসজিদে প্রবেশ করে এবং বলে যে গড ইজ হিয়ার, অর্থাৎ সেই ধর্মের উপরে রেসপেক্ট করে এবং ডক্টর আজিজের সাথে একটা তার ভালো সম্পর্ক হয়। এবং এখানে আমরা দেখি যে সাইরেল ফিল্ডিং সে অ্যাডেলাকে বলে যে অ্যাডেলা, তুমি সিং ইন্ডিয়ান, অর্থাৎ তুমি ইন্ডিয়ানদেরকে দেখো, ইন্ডিয়ানদেরকে ফলো করো। ঠিক আছে। তো সব কিছুই ঠিক আছে। এখানটাতে আমরা একটা পর্যায়ে গিয়ে দেখি যে তাদের এই সম্পর্কটা, তাদের যে এই বন্ধুত্বটা, এই বন্ধুত্ব কিন্তু টিকে না। একটা পর্যায়ে তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে এবং তারা কিন্তু আলাদা হয়ে যায় এবং প্রকৃতিও যেন তাদের এই সম্পর্কটাকে যেন মেনে নিতে পারছিল না, কারণ একজন শাসক এবং একজন শোষিত কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। এবং ইএম ফোস্টার যেটা দেখিয়েছে যে ব্রিটিশদের অধীনস্থ অবস্থায় যতদিন পর্যন্ত ইন্ডিয়ানরা মুক্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু কি করতে পারবে না, ততদিন পর্যন্ত তারা আসলে ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারবে না। সো সব শেষে আমরা যেটা বলতে পারি যে এদের যে এই যে উপন্যাস, এই প্যাসেজ টু ইন্ডিয়া, এটা মূলত কালচারাল যে ক্লাস, এই কালচারাল ক্লাস কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চিনে আমরা চলে আসি। এখান থেকে আজকে আমরা বেশ কয়েকটা কোশ্চিন পড়ব। ঠিক আছে। আমরা এ পর্যন্ত 2টা কোশ্চিন পড়লাম, আরও 2 থেকে 3টা কোশ্চিন কিন্তু আমরা পড়ব। ঠিক আছে। পরবর্তী কোশ্চিনটা আমরা দেখি। পরবর্তীতে শুধু গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলোই পড়ব। আচ্ছা, পরবর্তী এই কোশ্চিনটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য নোভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া। আসলে প্যাসেজ টু ইন্ডিয়া এই উপন্যাসের যে নামকরণ করা হয়েছে, এই নামকরণটা কতটুকু উপযুক্ত হয়েছে সেটা মূলত আমরা আসলে দেখব যে এই প্যাসেজ টু ইন্ডিয়া এই নামকরণটা কতটুকু উপযুক্ত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি একটু ইজিভাবে বোঝার চেষ্টা করি প্যাসেজ শব্দের অর্থ কি। প্যাসেজ শব্দের অর্থ ভ্রমণ। ঠিক আছে। অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন গমন করা হয়, ভ্রমণ করা হয়, সেটাকে মূলত প্যাসেজ বলে। অর্থাৎ আমি এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছি, আমি এই প্যাসেজ টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে ভ্রমণটা বা ইন্ডিয়ার যে যাত্রাটা, সেই যাত্রার কথা বলছি। ঠিক আছে। এই মানে এই টাইটেলটাকে আমরা জাস্টিফাই করবো। সো সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন আপনারা লিখে দিবেন এবং আমরা পয়েন্টটাকে ডেভেলপ করবো, যার কারণে আমরা একটু ফার্স্ট অফ অল প্রথম পয়েন্টটা দেখি যে প্যাসেজ টু দ্য ল্যান্ড ইন্ডিয়ান ইটসেলফ, অর্থাৎ প্যাসেজ টু দ্য ল্যান্ড বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে ভ্রমণ। অর্থাৎ আমরা উপন্যাসের একদম শুরুতেই দেখি যে দুইটা ক্যারেক্টার ইংল্যান্ড থেকে কিন্তু ইন্ডিয়াতে এসেছে, মিসেস মুর এবং অ্যাডেলা কুইস্ট। মিসেস মুর এবং অ্যাডেলা কুইস্ট তারা দুজন ভ্রমণ করেছে। কোথা থেকে? ইংল্যান্ড থেকে তারা ইন্ডিয়াতে এসেছে। ইন্ডিয়াতে এসেছে রিয়েল ইন্ডিয়াকে উপভোগ করার জন্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে প্রথমটাতে টাইটেলের সাথে একটা সামঞ্জস্য পেলাম, একটা মিল পেলাম যে এই যে তাদের যে ভ্রমণ
ভ্রমণ, এই ভ্রমণটা কিন্তু এখানে রয়েছে, এই প্যাসেজটা কিন্তু রয়েছে। সো এই প্যাসেজ টু ইন্ডিয়া এই টাইটেলটা কিন্তু আমাদের হচ্ছে যে জাস্টিফাইড হলো প্রথম অবস্থাতে। পরবর্তী পয়েন্টে চলে আসি যে প্যাসেজ টু ফ্রেন্ডশিপ অ্যান্ড হিউম্যানিটি, অর্থাৎ তারা যে ভ্রমণ করে ইন্ডিয়াতে আসলো এবং এই ভ্রমণটা অর্থাৎ ফ্রেন্ডশিপ অ্যান্ড হিউম্যানিটিতে পরিণত হলো কিনা। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ব্রিটিশ এবং ইন্ডিয়ান এদের মধ্যে সংঘর্ষ চলছে, এদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব না। বাট এই সম্পর্কটা যখন মিসেস মুর এবং অ্যাডেলা কোয়েস্ট যখন ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসার পরে তাদের ফ্রেন্ডশিপে তারা বন্ধু সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়লো। ঠিক আছে, এইটা আমরা একটু যদি দেখি যে আমরা একটা পর্যায়ে দেখব যে ডক্টর আজিজ সে কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছিল আসলে ইন্ডিয়ান এবং হচ্ছে ব্রিটিশ এরা আসলে ভালো বন্ধু বা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৌঁছানো পসিবল কিনা। তারা ফার্স্ট্রেটেড হয়ে গেছিল যে একজন ইন্ডিয়ান এবং একজন হচ্ছে যে ব্রিটিশের মধ্যে কখনোই ভালো সম্পর্ক পসিবল না, এটাতে কিন্তু তারা হচ্ছে সিদ্ধান্তে পৌঁছেছিল। বাট আমরা দেখি যে ডক্টর আজিজ যখন মসজিদের মধ্যে প্রার্থনা করছিল তখন মিসেস মুর সেখানে প্রবেশ করে এবং তার প্রবেশটা অঙ্গভঙ্গিটা সম্পূর্ণ আলাদা ছিল। অন্য ধর্মের হয়েও সে মসজিদকে রেসপেক্ট করছে, ঈশ্বরকে আল্লাহকে রেসপেক্ট করছে। ঠিক আছে, তো এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাই যে মানে ডক্টর আজিজ বলে যে ম্যাডাম এটা তো হচ্ছে মসজিদ, তো তখন ম্যাডাম দ্যাট মিনস মিসেস মুর উত্তর দেয় যে আমি আমার পায়ের জুতো খুলে নিয়েছি, এখানে ঈশ্বর রয়েছে আমি জানি। অর্থাৎ এই যে ঈশ্বরের প্রতি যে তার ভালোবাসা, এই ভালোবাসা দেখে ডক্টর আজিজ তো মুসলিম ছিল, ডক্টর আজিজের সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক, একটা ফ্রেন্ডশিপে পরিণত মানে বন্ধুত্বে পরিণত কিন্তু হয়ে যায়। সো আমরা পরবর্তীতে এখানে যেটা দেখছি যে এই যে মানে টাইটেলটা হচ্ছে তাদের যে মানে এখানটাতে বন্ধুত্ব অর্থাৎ একটা বিচ্ছেদ সম্পর্ক থেকে তারা বন্ধুত্ব দিকে প্যাসেজ করলো, ভ্রমণ করলো, ঠিক আছে, জার্নি করলো। সো এই কারণে আমরা যেটা বলতে পারি যে এই যে উপন্যাসের টাইটেলটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখবো যে প্যাসেজ টু মিসআন্ডারস্ট্যান্ডিং ইন দ্য মার্বার কেভ, অর্থাৎ তারা একটা ভালো সম্পর্কে বিরাজ করছে, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক থেকে তারা একটা খারাপ সম্পর্কের দিকে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং এর দিকে গেল। কোথা থেকে? এই যে মার্বার ক্যাবে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, যে অ্যাডেলা কি বলছে, অ্যাডেলা ডক্টর আজিজের বিরুদ্ধে অভিযোগ করে বসেছে এবং এই অভিযোগটা সম্পূর্ণই হচ্ছে যে একটা মিথ্যা অভিযোগ বা একটা মানে ভুল বুঝাবুঝি থেকে চলে এসেছে, ইমাজিনেশন। অ্যাডেলা মনে করেছে, সে তার কল্পনার জগতে মনে করছে যে ডক্টর আজিজ তাকে অ্যাটাক করে বসেছে। এই যে বিষয়টা, এখান থেকে আমরা দেখছি যে একটা ভালো পর্যায়ে থেকে তার দুইজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং এর দিকে প্যাসেজ করলো সম্পর্কটা, রিলেশনশিপটা। এই হচ্ছে মার্বার কেভে এই ঘটনা কিন্তু ঘটেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই উপন্যাসের যে টাইটেল, সেই টাইটেলটা কিন্তু জাস্টিফাই হয়েছে। এরপরে আমরা দেখবো যে প্যাসেজ টু ইনজাস্টিস অ্যান্ড ডিভিশন, অর্থাৎ এই যে মানে একদম অবিচারের যে একটা বিষয়, এই বিষয়টা আমরা দেখবো যে মার্বার গুহায় যখন মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে ডক্টর আজিজের বিরুদ্ধে একটা অভিযোগ করা হলো, এই অভিযোগটা একদম ইনজাস্টিসে পরিণত হলো। কিভাবে? যে ট্রায়াল সিনের মাধ্যমে। এবং এখানে আমরা দেখছি যে আসলে ডক্টর আজিজের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগটা করা হয়েছে, যার কারণে ডক্টর আজিজকে কি করা হয়েছে, জেলে বন্দি করা হয়েছে, কারাগারে বন্দি করা হয়েছে। এবং একটা স্বাভাবিক পর্যায় থেকে কিছুক্ষণ আগেও যাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, যাদের সাথে মানে একদম উঠা বসা চলা সব কিছু ছিল, এই সম্পর্ক থেকে হঠাৎ করে তাদের সম্পর্কটা একদম শত্রুতে পরিণত হয়ে গেল। এই যে তাদের এই সম্পর্কের যে একটা ভ্রমণ, সেই ভ্রমণটাই হচ্ছে মূলত প্যাসেজ। ঠিক আছে, তো এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, এখান থেকেও কিন্তু আমরা এটা দেখতে পাই যে আসলে এটার মাধ্যমে এই উপন্যাসের যে ট্যাগটা সেটা কিন্তু জাস্টিফাই হচ্ছে। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্যাসেজ টু ফ্রিডম অ্যান্ড স্পিরিচুয়াল ইন্ডিয়ান, অর্থাৎ এই যে বন্দি থাকা অবস্থায়, বন্দি থাকতে থাকতে তাদের মনের মধ্যে এমন একটা ভাব চলে এসেছে যে তারা স্বাধীনতা চায় এবং এই যে ব্রিটিশদের অধীনস্থ থেকে তারা কখনোই ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে না, এমন যে একটা অভিযোগ বা এমন যে একটা মনের ইচ্ছা, সেই ইচ্ছা শক্তি কিন্তু এখানে প্যাসেজ হিসেবে দেখানো হয়েছে। ডক্টর আজিজ একটা পর্যায়ে যেটা ফিল করে যে হচ্ছে যে মাউতে যখন মিস্টার মানে সাইরেল ফিল্ডিং যখন হচ্ছে ডক্টর আজিজের সাথে সাক্ষাৎ করার পরে তাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু ঠিক হয়ে যায়। বাট তারা যখন ঘোড়ায় রাইড করছিল দুজনই, একটা পর্যায়ে গিয়ে তারা মনে করে যে তাদের সেপারেশন দরকার, কারণ কি একজন শাসক এবং একজন শোষিত একসাথে কখনোই ভালো বন্ধু হতে পারে না। ডক্টর আজিজ মনে করে যে যতদিন পর্যন্ত পলিটিক্যালি হচ্ছে যে এই ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে স্বাধীন মানে শাসন করবে, ততদিন পর্যন্ত ভালো সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। এই
হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি। তো আচ্ছা, এই পয়েন্টটাই শেষ ছিল। তাহলে এই কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আমরা যেটা বলতে পারি যে আসলে এই প্যাসেজ টু ইন্ডিয়া এই যে টাইটেলটা জাস্টিফাই হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ছিল। পরের কোশ্চেনে আমরা চলে যাই, দেখা যাক আজকে কতদূর পর্যন্ত আমরা শেষ করতে পারি। এখানে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ধরা হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য মার্বার কেভ ইন এ প্যাসেজ টু ইন্ডিয়া। অর্থাৎ এই প্যাসেজ টু ইন্ডিয়া এখানে মার্বার কেভের যে তাৎপর্য, সেই তাৎপর্যটা আমরা একটু পড়ার চেষ্টা করব। ওকে, তো এই প্যাসেজ টু ইন্ডিয়া এখানে আপনারা সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেবেন। আমি ইন্ট্রোডাকশন পড়ছি না, আমি পয়েন্টের দিকে চলে আসি। দ্য সিম্বল অফ দ্য মিস্টি অ্যান্ড ফেয়ার। অর্থাৎ এই যে মার্বার কেভের, আমি গল্প করে শুনি আপনাদের। মার্বার কেভ একটা প্রাকৃতিক গুহা যেখানে কোনো ধরনের আলো বাতাস পৌঁছায় না, ঠিক আছে। এখানটাতে আমরা যদি এই কোশ্চেনটাকে ডেভেলপ করতে চাই তাহলে প্রথম পর্যায়ে আমরা এই পয়েন্টটা দিতে পারি, সেটা হচ্ছে সিম্বল অফ দ্য মিস্টি অ্যান্ড ফেয়ার। অর্থাৎ এখানে যে রহস্য এবং ভয়ের যে প্রতীক, এই প্রতীক হিসেবে কিন্তু মার্বার কেভকে দেখানো হয়েছে। কেন? মার্বার কেভে তারা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য গিয়েছে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, মিসেস মুর, অ্যাডেলা, ডক্টর আজিজ, এদের মধ্যে খুবই একটা ভালো পরিমাণে সম্পর্ক। তারা ফ্রেন্ড, ভালো বন্ধু। বাট তারা যখন মার্বার কেভে গেছে, মার্বার কেভে যায় সেখানকার যে রহস্য তত্ত্ব কিন্তু তাদেরকে অ্যাটাক করে ফেলেছে এবং তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। এই যে প্রতিধ্বনি, এই ইকোর কারণে কিন্তু অ্যাডেলার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে এবং সে তার ব্রেনে যখন ইকোটা আঘাত করছে তখন সে কল্পনার জগতে মনে করছে ডক্টর আজিজ তাকে অ্যাটাক করে বসেছে। এই রহস্যের কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক টানাপোড়া কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো এখানটাতে আমরা এই মার্বার কেভকে মিস্টি অ্যান্ড ফেয়ার এই সিম্বল হিসেবে কিন্তু দেখাতে পারি। পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখি যে সিম্বল অফ কনফিউশন অ্যান্ড কেওয়াস। অর্থাৎ সিম্বল অফ কনফিউশন অ্যান্ড কেওয়াস এটা কিভাবে, যখন তারা মার্বার কেভে প্রবেশ করেছে, ডক্টর আজিজ, অ্যাডেলা, তারপরে হচ্ছে যে সাইরেল ফিল্ডিং, এরা সবাই যখন মার্বার কেভে প্রবেশ করেছে, মার্বার কেভে প্রবেশ করার পরে সেখানে একদম অন্ধকার, সেখানে কোনো প্রাকৃতিক আলো কিন্তু পৌঁছানো পসিবল না এবং সেখানকার যে শব্দর কারণে বুম বুম শব্দ হচ্ছে, গুহার মধ্যে অন্য কিছু শোনা যায় না, শুধু শোনা যাচ্ছে বুম বুম শব্দ, ঠিক আছে। এই সকল শব্দের কারণে তারা কিন্তু অনেকটা কনফিউজ হয়ে পড়েছে এবং কনফিউজ হয়ে যাওয়ার ফলে তাদের যে কনফিউশন থেকে একটা গ্যাঞ্জামের কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই গ্যাঞ্জামটা কেমন, যে এখানে অ্যাডেলা কল্পনা করতে শুরু করেছে ডক্টর আজিজ তাকে অ্যাটাক করছে, ডক্টর আজিজ তাকে ফিজিক্যালি অ্যাটাক করছে। এই কল্পনা থেকে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হলো, একটা কেয়াজের সৃষ্টি হলো এবং ডক্টর আজিজের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ করে বসলো এবং সেই অভিযোগের কারণে ডক্টর আজিজকে গ্রেপ্তার করা হলো। এই যে মার্বার কেভ, সো সিম্বল অফ হচ্ছে যে কনফিউশন অ্যান্ড কেয়াজ, এখানে আমরা মার্বার কেভকে কিন্তু এটা হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে দেখি যে ডিস্ট্রাকশন অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্কের যে একটা ধ্বংস, সেই ডিস্ট্রাকশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। কারণ কি, ডক্টর আজিজ, তারপরে মিসেস মুর, অ্যাডেলা, সাইরেল ফিল্ডিং, হামিদুল্লাহ, তারপরে মাহমুদ আলী, এদের সবার কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ইন্ডিয়ান এবং ব্রিটিশদের একটা ভালো সম্পর্ক ছিল। একটা পর্যায়ে গিয়ে যখন তারা মার্বার কেভ ভ্রমণ করলো, মার্বার কেভের গুহায় যখন প্রবেশ করলো, তখন কিন্তু তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেল। বন্ধু থেকে তারা শত্রুতে পরিণত হয়ে গেল এখানটাতে। সো যার কারণে আমরা এই মার্বার কেভকে যেটা বলতে পারি যে ডিস্ট্রাকশন অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের যে সম্পর্ক, সেই মানুষের সম্পর্কের একটা ধ্বংস এই মার্বার কেভের কারণে কিন্তু সংঘটিত হলো, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। এর পরের পয়েন্ট আমরা যদি দেখি যে স্পিরিচুয়াল এমটিনেস অ্যান্ড মিনিংলেসনেস। অর্থাৎ স্পিরিচুয়াল এমটিনেস অর্থাৎ তারা কি হয়েছে, তারা এখানটাতে আমরা যদি দেখি এই মার্বার কেভ, এই যে গুহাটা, এই গুহার কারণে তাদের যে স্পিরিচুয়ালি তারা কি হয়েছে, এমটিনেসে পরিণত হয়েছে এবং এখান থেকে তারা কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। একটা পর্যায়ে আমরা দেখি যে তাদের আর্লিয়ার যে বিশ্বাস ছিল, মিসেস মুরের যে বিশ্বাস ছিল, সে মসজিদকে অনেক রেসপেক্ট করে, সে মনে করে যে এখানে ঈশ্বর রয়েছে, এখানে আল্লাহ উপস্থিত, গড ইজ হিয়ার। বাট পরবর্তীতে আমরা যেটা দেখি যে মার্বার কেভে যাওয়ার পরে তার যে স্পিরিচুয়াল ফেথ, তার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা কিন্তু হারিয়ে যায় এবং সে কিন্তু অনেক কনফিউশনের মধ্যে পড়ে যায় মিসেস মুর, যে আসলে কোথা থেকে কি ঘটলো সে কোনো কিছুই কিন্তু বুঝে উঠতে পারে না। সো যার কারণে তার যে মনের যে বিশ্বাসটা, সেই বিশ্বাস কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি, সিম্বল অফ ইন্ডিয়াস আননোয়িং নেচার। অর্থাৎ এখানে ইন্ডিয়ার যে অজানা যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে কিন্তু সিম্বলাইজ করা হয়েছে। আসলে মার্বার কেভ এটা একটা প্রাকৃতিক গুহা, যেখানে
রহস্য রয়েছে এখানে। এই প্রাকৃতিক গুহা, কৃত্রিম গুহা না, প্রাকৃতিক গুহা। তো এই গুহাতে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উন্মোচন করার একটা প্রতীকী হিসেবে কিন্তু এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়। তো এই কয়েকটা পয়েন্ট যদি আপনারা সুন্দরভাবে আলোচনা করেন, ইনশাআল্লাহ এই কোশ্চিনটা কিন্তু আপনারা মার্বার কেভ আসলে কি সিম্বলাইজ করে, আর সেটা কিন্তু মার্বার কেভের তাৎপর্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরের কোশ্চিনে আমরা চলে আসি। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে হাউ ইজ দ্য থিম অফ সেপারেশন রিপ্রেজেন্ট ইন এ প্যাসেজ টু ইন্ডিয়া। অর্থাৎ এটা এই কোশ্চেনটা ততটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট একটু বলি যে থিম অফ সেপারেশন রিপ্রেজেন্ট অর্থাৎ এই যে ব্রিটিশ এবং যে ইন্ডিয়ান, এদের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্য আলোচনা করলেই হয়ে যাবে। অলরেডি আমরা এই কোশ্চেনটা পড়ে ফেলেছি এই কোশ্চেনের আলোকে। ঠিক আছে, এই কোশ্চেনটা পড়ছি না, পরবর্তী কোশ্চেনে চলে আসি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন পড়বো না, 12 নম্বর কোশ্চেন কি আছে। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ক্রিটিক্যালি এক্সপ্লেইন আচ্ছা ফস্টার্স ডিপিকশন অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। ওকে, এই কোশ্চেনটা একটু স্কিপ করি। পরবর্তী আরেকটা কোশ্চেন আছে, ওটা যদি এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে ওটা পড়বো, এটা ইনশাআল্লাহ পড়বো না। আচ্ছা, এটা 2023 সালে আসছে, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল সেগুলো অলরেডি পড়ে শেষ করে ফেলেছি। তো এই কোশ্চেনগুলো আপনারা সুন্দরভাবে ইনশাল্লাহ ট্রাই করবেন এবং সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেলাম, সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল, তারপরে হচ্ছে যে দ্য ক্লাশ অফ কালচার, এই কোশ্চেনটা। তো এই দুইটা কোশ্চেন ইনশাল্লাহ। আরেকটা কোশ্চেন ছিল যে সিম্বলিক সিগনিফিকেন্ট অফ দ্য মার্বার কেভ। এই তিনটা কোশ্চেন আপনারা খুবই জোর দিয়ে এখান থেকে পড়বেন। তো এ পর্যন্ত আজকের লেকচার, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।